পরীক্ষার নিয়মটা বলে দিই। 1 থেকে 3 পর্যন্ত আমি কোশ্চেনটা দিয়ে দিব। মানে 1 থেকে 3 লেকচারের মধ্যে, মানে এই 3টা লেকচারের উপরে আপনাদের বুধবারে পরীক্ষাটা হবে। আমি যখন কোশ্চেনটা মেসেঞ্জার গ্রুপে দিব না, আমি আপনাদের ফেসবুক গ্রুপে দিব। ফেসবুক গ্রুপে যখন দিব তখন আপনি আপনার খাতাতে উত্তরটা লিখে কমেন্ট আকারে দিবেন। এখন কমেন্ট আকারে একটা একটা করে দিবেন না, প্রথমে একটা কমেন্ট করবেন, সেই কমেন্টের রিপ্লাই বাকি ছবিগুলো দিবেন। আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। এই ভুল করবেন না, আমি আবারও বলতেছি। মনে করেন আপনার 3 পেজ হয়েছে, তাহলে কি আপনি কমেন্টে এই পেজ গুলো ছবি তুলে বা স্ক্যান করে আলাদা আলাদা ভাবে দিবেন না, প্রথমে একটা দিবেন, সেইটার রিপ্লাই বাকি 2টা ছবি দিবেন। তাহলে যেন আমি আপনার রিপ্লাই এই কমেন্ট গুলো দেখলে আপনার 3টাই আমি একবারে দেখতে পাই। কিন্তু যদি এটা না করেন তাহলে কি হবে, একজনের ভিতরে আরেকজন প্রবেশ করে যাবে, তখন আমি এটা খুঁজে পাবো না, এটা আমার উত্তর দিতে কঠিন হবে। ঠিক আছে কি না? এবং আমি আবারও হচ্ছে চেষ্টা করে বলতেছি, আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে? এ, আপনি আমার পিছনের গ্রুপে যারা টিকছে একটু খেয়াল নেবেন। যারা রেগুলারিটিস মেনটেন করছে তাদেরই ভালো কিছু হচ্ছে। শুধু এখানে না, আপনি যে কোনো সেক্টরেই যান, যেখানেই এটা মেনটেন করতে পারবেন আপনার ভালো কিছু হবে। এবং স্পেশালি যেহেতু আমরা এবার অনেক আগে শুরু করছি, সামনে যেহেতু একটা সার্কুলার, যেন আপনাদের আমি সবটুকু কভার করতে পারি। আমি হয়তো বলছি 100 ক্লাস, দেখা যাচ্ছে আমার 60 থেকে 70টা ক্লাস আপনার সাবজেক্টিভের উপরে নেওয়া লাগবে। এর বাইরে তো আমার হচ্ছে জেনারেল পার্টটুকু আছেই, ঠিক আছে না? তো আমি আশা করি যে আপনারা হচ্ছে মানে পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এক্সাম? কি বললো এক্সাম? এক্সাম কয়টা? এক্সাম কি আপনার 10টাতে আমি দিয়ে দেবো। আর আপনারা যদি বলেন তাহলে আমি 9টার মধ্যে দিতে পারি। আসলে এটা অনেকটু, আমি 10টায়, অনেকে 9টা 9:30টার কথা বলতেছিল। আসলে একটু বলি, আমার মানে আপনার জব করে আস্তে আস্তে আমার মাগরিব হয়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে, সব দিন না। বাংলা জিকে অল্প কিছু পড়াইছেন, ওইগুলো থাকবে এক্সামে, হ্যাঁ থাকবে। বাংলা জিকে যতটুকু পড়াইছি থাকবে। আমার 1 থেকে 3 লেকচার বলছি আমি, 1 থেকে 3 লেকচার যা কিছু আছে তার সকল কিছুই থাকবে। এগুলো মানে হচ্ছে বাদ যাবে না, বুঝছেন? পরীক্ষার উত্তর খাতায় লিখে তার পিডিএফ জমা দিলে তো ভালো হতো। জমা দেওয়ার জন্য একটি গুগল ক্লাসরুম ক্রিয়েট করলে মনে হয় বেশ ভালো হতো। ক্লাসরুম যেমন, ক্লাসরুম। আচ্ছা, যে এটা বলছেন একটু আমাকে ইনবক্স করবেন, তাহলে আমার কিছু জানার ছিল, আপনি হয়তো ওগুলোর যেহেতু এটা সম্পর্কে একটু আপনার ধারণা আছে, একটু তাহলে বলেন, হ্যাঁ। আপনি যে আমাকে এই যে উত্তরটার কথা বললেন, পরীক্ষার উত্তর খাতা লিখে আপনি আমাকে একটু ক্লাস করে ইনবক্স করবেন। তাহলে আমার কিছু জানার বিষয় ছিল, কারণ আমি খাতা কাটার সময় যে প্রবলেম গুলো ফেস করছিলাম, এগুলো আসলে এটাতে সলভ হবে কিনা। যদি সলভ হয় তাহলে আমি এটাতে যাব, আর যদি না হয় তাহলে আমি নর্মালি থাকবো, ঠিক আছে? আচ্ছা, আমরা গতদিন লিথাল জিনের কথা বলতেছিলাম। লিথাল জিন মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম? কারণ মনে আছে লিথাল জিন কোন সূত্রের ব্যতিক্রম? আচ্ছা হ্যাঁ, প্রথম সূত্রের ব্যতিক্রম। আর কি ফেনোটাইপিক অনুপাতটা কি হয় আপনার? 3:1 এর পরিবর্তে 2:1 হয়, ঠিক আছে না? হ্যাঁ, 2:1 হয়, ওকে ওকে, ঠিক আছে। 2:1 হয়, দেখেন এটা কেন হয়। এই যে আমি বলছিলাম যে হোমোজেগাস কন্ডিশনে যখন আছে, হোমোজেগাস কন্ডিশনটা কি? যখন বোথ অ্যালিল কি থাকবে, একই ফর্মে থাকবে, হয় এটা মানে হচ্ছে বড় হাতের অথবা ছোট হাতের যখন থাকবে সেটাকে আমরা হোমোজাইগাস কন্ডিশন বলছিলাম। ঠিক আছে কি না?
দেখেন এই যখন এটা এই কন্ডিশনে আসবে, একটু আমরা নিচে দেখি। দেখেন এই কন্ডিশনে যখন আসবে তখন এটা মারা যাবে। এই যে দেখেন ডেট, আরে এটা না এইটা। তার মানে এই হোমোজাইগাস কন্ডিশনে যখন দুইটা চলে আসছে তখন এরা মারা যাচ্ছে, বাকিগুলো কি থাকতেছে আপনার নর্মাল সার্ভাইভ করতেছে। এইখানে জাস্ট এটা ক্যারি করতেছে, এও ক্যারি করতেছে, বাট যখন এই লিথাল জিনটা হোমোজাইগাস কন্ডিশনে এখানে আসতেছে তখন সে মারা যাচ্ছে। এখন লিথাল জিনের কথা আমরা গতদিন বলছিলাম, আরো দুইটার ব্যতিক্রমের কথা বলছিলাম। কি, একটা কোডোমিনেন্স, আর একটা হচ্ছে কি ইনকমপ্লিট ডমিনেন্স, ঠিক আছে না? এগুলো হচ্ছে প্রথম সূত্র ব্যতিক্রম। এখন কেন ব্যতিক্রম গুলো হয়, এগুলো এগুলো নিয়েও আমরা একটু এখান পর্যন্ত মনে হয় কথা বলছিলাম। এই পর্যন্ত আমাদের কথা। কি ব্যাপার, 6 নম্বর ক্লাস তো নিচ্ছে মনে হচ্ছে, 5 না 6 নম্বর ক্লাস? ও, এগুলো ডিটেলসে বলা আছে, এগুলো ডিটেলসে লাগবে না। ডিটেলসে লাগবে না, জাস্ট অনুপাত জানা থাকলেই হবে। এই যে গতদিন কিন্তু আমি এগুলো বলতেছিলাম, ডোমিনেন্ট অবলিক ইনহিবিটরি কমপ্লিমেন্টারি, এই ব্যতিক্রম নামটা মনে রাখতে হবে। আমরা তাহলে পাস করছি বাংলা ক্যারেক্টার ট্রেট লিঙ্কেজ, একই জিনিস। আচ্ছা, এখানে একটু পড়ার আছে, আমি এইটুকু পড়ে তাহলে আমরা পরের 7 নম্বরে চলে যাব। গতবার ডিটেলসে পড়াইছিলাম কিন্তু আমি পরে কোশ্চেন আপনার দেখছি যে ডিটেলসে লাগে না। ঠিক আছে, ডিটেলসে যারা রিটেন, রিটেন বলতে অনার্সে যারা পড়াশোনা করে তাদের জন্য প্রয়োজন, এখানে দরকার নাই। তাহলে লোকাসকে আমরা আবার দেখেন কি, পজিশন অনেক ক্রোমোজোম, একটা জিন যে জায়গাতে একটা ক্রোমোজোমে থাকবে সেটাকে আমরা বলেছেন লোকাস বা স্থান। নন অ্যালিলিক জিন কি, জিনস লোকেটেড অন ডিফারেন্ট লোকাস অন ক্রোমোজোম, এটাও আমরা আলোচনা করছিলাম। তাহলে ক্যারেক্টার বা ট্রেটটা কি? হ্যাঁ, ক্যারেক্টার হচ্ছে এ ট্রেট ইজ কি ডিস্টিংগুইশ কোয়ালিটি, আর হচ্ছে ক্যারেক্টারিস্টিক, যেটা আমরা আলাদা করতে পারবো সেটা হচ্ছে ক্যারেক্টার বা ট্রেট। হেরিডিটি কি, আপনি বংশ পরম্পরায় যেটা পাচ্ছেন সেটাই, মানে প্যারেন্টস থেকে অফ স্প্রিং এ যেটা আছে। লিঙ্কেজ জিনিসটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, লিঙ্কেজটা কি দেখেন। লিঙ্কেজ হচ্ছে টেন্ডেন্সি অফ টু অর মোর লিঙ্ক জিনস লোকেটেড এট দ্য সেম ক্রোমোজোম টু রিমেইন টুগেদার ইন দ্য প্রসেস অফ ইনহেরিটেন্স। ডিউ টু লিঙ্কেজ প্যারেন্টাল টাইপ আর প্রডিউস ফার্স্ট অবজার্ভ ইন সুইপে। তাহলে কিসের কারণে প্যারেন্টাল টাইপ দেখা যায়? লিঙ্কেজের কারণে, ঠিক আছে। আমি প্রথমে আরেকটা যেটা বলতেছিলাম, দেখেন টেন্ডেন্সি অফ টু অর মোর লিঙ্ক জিন, তার মানে এখন একটু যদি ধরেন এই জিনটা এখানে না থেকে, আমি এটা বোঝানোর জন্য বলতেছি, এ এবং বি যদি এই কাছাকাছি থাকে, ঠিক আছে কিনা, তাহলে তারা কি হবে আপনার, এরা একজন আরেকজন লিঙ্ক, মানে কাছাকাছি থাকা মানে লিঙ্ক থাকা। আপনি ছোট্ট হিসাবে যদি বলি তাহলে দেখেন, আপনার বাসাতে যদি দুইটা ছোট ছেলে থাকে তাহলে একজন আরেকজনের দ্বারা ইনফ্লুয়েন্স হবে, ঠিক আছে কিনা। এবং দেখবেন যে আপনি যদি একটা গাড়ি কিনে নিয়ে আসেন অথবা দুইটা গাড়ি নিয়ে আসেন, আপনাকে একই ধরনের নিয়ে আসতে হবে। একটা যদি আলাদা করেন দেখবেন যে, বা একটা আর একটা, তাহলে ওই একটা গাড়ি দুইজন মিলে নিতে চাইবে, ঠিক আছে কিনা। এই জিনিসটা আপনাদের না থাকলে বুঝবেন। আমার মানে 6 মাসের ছোট বড় একটা ভাতিজা আছে, একটা ভাগ্নি আছে। সুতরাং দেখা যাচ্ছে যে আমাকে চুজ করতে হলে দুইটা একই রকম নিতে হবে, নাইলেও হবে না। ঠিক আছে, তার মানে কি, ওই যে তাদের পছন্দ বলেন। এবং দেখা যাচ্ছে যে কি হয়, যখন গাড়ি খেলবে এখন দুজনেই গাড়ি খেলবে, আবার যখন কিছু করবে না তখন দুজনে কিছু করতেছে না, কিন্তু এমন হবে না যে একজন গাড়ি খেলুক আর একজন আরেকটা কাজ করুক, এটা করবে না। তাহলে কি এটা অনেকটা লিঙ্কের মতো, তারা একজন আরেকজনের সাথে লিঙ্ক থাকে, ঠিক আছে কিনা। এই লিঙ্ক গুলো থাকবে, যখন থাকবে তখন কি হবে, তাদের একটা টেন্ডেন্সি থাকবে যে তারা একসাথে যে সব জায়গাতে যাবে। তার মানে কি, আমার ভাগ্নে যদি হচ্ছে তার হচ্ছে না দাদা বাড়ি যেতে চাই, তখন আমার ভাতিজাও, মানে হচ্ছে আহ ওই আমার হচ্ছে ভাগ্নের সাথে তার দাদা বাড়ি বাড়ি যাবে, মানে তার দাদা বাড়ির সাথে সেও মানে যাবে, কারণ ওখানে তার তখন ভালো লাগবে খেলতে। এইটাই ভাবেন যে হচ্ছে টেন্ডেন্সি অফ কি। তাহলে আমরা দেখেন, আমি এটা বোঝানোর জন্য বলতেছিলাম লিঙ্কেজটা কি, তাহলে টেন্ডেন্সি অফ টু অর মোর লিঙ্ক জিন। তার মানে আমি যেটা বললাম যে আমার ভাগ্নে এবং ভাতিজি তারা সবসময় কাছাকাছি থাকবে,
কি থাকে, তারা লোকেটেড এট দ্য সেম ক্রোমোজোমে থাকবে এবং টু রিমেইন টুগেদার, তারা সবসময় একই জিনিস কাজ করবে। ক্রিকেট খেললে একসাথে ক্রিকেট খেলবে, বল খেললে একসাথে বল খেলবে, গাড়ি চালাইলে একসাথে গাড়ি চালাবে। আবার যখন ফোন দেখবে তখন দুজন একসাথে ফোন দেখবে। এবং আরেকটা মজার জিনিস আপনাদের বলি, আহ, কি করবে মানে আমার ভাতিজিকে তো আমরা সহজে ফোন দেবে না, মানে আমার বড় ভাই তো ফোন দিতে চাইবে না, কিন্তু আমার ভাগ্নে তার হচ্ছে মানে আমার বোনের কাছ থেকে ফোন নেবে। তো ফোন দেখার ইচ্ছা হলে আমার ভাতিজি যে চুপটি করে আমার ভাগ্নেকে বলবে যে হচ্ছে যে এখন হচ্ছে যে ফোন চার, ফোন দেখবে যেন, তখন তার আম্মুকে যেন বলে, যে একটু কান্না কান্না ভাব করবে তাহলে ফোন দিয়ে দিবে। তো এই যে রিমেইন টুগেদার ইন দ্য প্রসেস অফ ইনহেরিটেন্স, আমরা জানি যে আমরা ক্রোমোজোম গুলো আমাদের প্যারেন্টস থেকে আমরা পাইছি। এখন একটা ক্রোমোজোমে যখন দুই বা ততোধিক জিন কাছাকাছি থাকবে তখন কি হবে আপনার, তাদের একটা টেন্ডেন্সি থাকবে একসাথে থাকার, একসাথে ইনহেরিটেন্স করার। ওকে। আর এই লিঙ্কেজের কারণে প্যারেন্টাল টাইপ আর প্রডিউস ফার্স্ট অবজার্ভ ইন সুপি। এই লিঙ্কেজের কারণে, যেহেতু ওই যে বললাম লিঙ্কেজ থাকলে সেখানে ক্রসিং ওভার হয় না, আর ক্রসিং ওভার না হলে পরিবর্তন হয় না, তখন কি হয়, লিঙ্কেজ প্যারেন্টাল টাইপ আর প্রডিউস হবে। লিঙ্কেজ গ্রুপ কি, the number of linkage groups will be equal to the haploid number of chromosomes. Male has 20 pairs of chromosome and has 10 link. এই জিনিসটা একটু ক্লিয়ার করেন, দেখেন লিঙ্কেজ গ্রুপ হচ্ছে আপনার হ্যাপ্লয়েড নাম্বার। তার মানে আমাদের 46 থাকলে 46-এর অর্ধেক কত, 23, তাহলে আমাদের কয়টা লিঙ্কেজ গ্রুপ পসিবল, 23টা লিঙ্কেজ গ্রুপ পসিবল, ঠিক আছে না? মানে আমরা আমাদের যত পেয়ার থাকবে ঠিক ততটা হচ্ছে লিঙ্কেজ গ্রুপ পসিবল। পেয়ারের সংখ্যা কিন্তু, নট ইন্ডিভিজুয়াল বা হচ্ছে আপনার হচ্ছে কি বলবো, ইন্ডিভিজুয়াল বললে হ্যাপ্লয়েডের কথা বলতে হবে, বাট টোটাল ক্রোমোজোমের সংখ্যা না, পেয়ারের সংখ্যা বলা হয়েছে। মেজ হ্যাজ 20 পেয়ারস অফ ক্রোমোজোম এন্ড হ্যাজ 10 লিঙ্কেজ গ্রুপ। আর এদের কি থাকবে, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। ঠিক আছে। তো এখন আমাদের যে এই লিঙ্কেজ গুলো, এটা আবার দুই ভাগে বিভক্ত, একটা কমপ্লিট লিঙ্কেজ, একটা হচ্ছে ইনকমপ্লিট লিঙ্কেজ। ক্লোজলি লোকেটেড, ক্লোজলি লোকেটেড যদি ভাবেন, অনেকটা যদি বলেন যে সমজ ভাই বোন, অনেকটা একই রকম দেখতে হয়, একই সবকিছু শুনছে একই রকম, তারা 100% প্যারেন্টাল ফেনোটাইপ পায়, মেল ড্রসোফিলাতে দেখা গেছে। ইনকমপ্লিট লিঙ্কেজ ডিস্টেন্টলি লোকেটেড থাকে, হ্যাভ চান্সেস অফ সেপারেশন বাই ক্রসিং আবার। যদি ইনকমপ্লিট হয়, ডিস্টেন্টলি লোকেটেড হয়, তাদের মধ্যে যদি একটা গ্যাপ থাকে তাহলে কি হবে, সেখানে সেপারেশনের একটা সুযোগ থাকবে, ক্রসিং ওভার। And both type of phenotypes, female rise এখানে দেখা যায়। Link genes do not follow independent assortment law and test cross ratio. তাহলে এই যে লিঙ্ক জিন গুলো কি ফলো করবে না, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ল এবং টেস্ট ক্রস রেশিও। আমরা গতদিন টেস্ট ক্রস রেশিও পড়াইছিলাম। ট্রাই হাইব্রিডের ক্ষেত্রে টেস্ট ক্রস রেশিওর অনুপাত কত হবে, দেখি আপনারা সবাই একটু বলেন কি কে পারতেছেন, আমি একটু দেখি। ট্রাই হাইব্রিডের ক্ষেত্রে টেস্ট ক্রস রেশিও কি হবে? 2 to the power 3. 2 to the power 3। 3. হ্যাঁ 3 হ্যাঁ, মানে ঠিক আছে, 2 to the power 3 বা 2 to the power 3 বলতে আমি ওই টোটালটা বলছি, কিন্তু অবশ্যই সেগুলো ওয়ান আকারে দিতে হবে। 8 বার 1 আন। সব জি। ওয়ান আকারে থাকবে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা না না, 2 to the power 3 তে একটা ওয়ান না, কে একটা ওয়ান বলছে না, একটা ওয়ান থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। এটা এখন এই লিঙ্কেজ জিনের কারণে একটা ক্রস আছে, দেখি এটা অ্যাডভান্স কোশ্চেন, যে ক্রসে একটা প্রবলেম হচ্ছে লিঙ্ক জিন। এটা কেউ জানেন কিনা? আমরা না জানা স্বাভাবিক, আমি ওটা পরে বলবো। এই যে লিঙ্ক জিনের যে ইফেক্টটা আসছে, এটার কারণে একটা ক্রস করা হয়, সেই ক্রসের একটা নেগেটিভ বা অবস্ট্রাকল বলেন বা বাধা বলেন, বা হচ্ছে নেগেটিভ ইস্যু বলেন, সেইটা হচ্ছে লিঙ্কিং। কেউ জানেন ওই কোন ক্রসিং এর ক্ষেত্রে বলতেছে আমি? মানে আপনার যেমন মাস মাস সিলেকশন আছে, পিডিগ্রি মেথড আছে, এরকম মেথড গুলো আছে, হ্যাঁ ব্যাক ক্রস। ঠিক আছে, আর আবু বকরকে ধন্যবাদ। ব্যাক ক্রস এর ক্ষেত্রে এই লিঙ্কজিন একটা হচ্ছে বড় ধরনের অবস্ট্রাগল। আমরা এটা পরে পড়বো, যখন ব্যাক ক্রস তখন আমি বলবো।
লিঙ্কে, হ্যাঁ, এটাকে বলা হয় লিঙ্কেজ ট্র্যাপ। আমরা এটা, হ্যাঁ, আমরা হচ্ছে সেটা জানবো যখন আমরা ব্যাক ক্রস মেথডটা পড়বো ইনশাল্লাহ, তখন এগুলো সম্পর্কে ডিটেলস বলবো। আচ্ছা, আমরা এখন এই সেই ব্রিডিং মেথড গুলোতে আসছি। হুম। দেখেন, আমরা এখন একটু ব্রিডিং মেথড গুলো পড়বো। প্রথমে হচ্ছে জেনারেল প্লান্ট ব্রিডিং মেথডস। আসলে এই মেথড গুলো কেন আমরা যে ভেরিয়েশনটা দেখি, এটা ক্রস করা লাগে। এখন আমাদের ক্রপস গুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে সেলফ পলিনেটেড ক্রপস, আর একটা হচ্ছে ক্রস পলিনেটেড ক্রপস। ঠিক আছে, সেলফ পলিনেটেড ক্রপস এর ক্ষেত্রে আমরা যে মেথডস গুলো কমনলি ইউজ করি, তার মধ্যে পিওর লাইন মেথডস, বাল্ক মেথড, পিডিগ্রি মেথড, সিঙ্গেল সিপ ডিসেন্ট মেথড, ডাবল হ্যাপ্লয়েড মেথড এবং ব্যাক ক্রস মেথড। আমি গতদিন পিওর লাইন কি এই কথাটা বলছিলাম, কেউ বলতে পারবেন কি? এগুলো মনে করতে মানে পারতে হবে। পিওর লাইন মেথড কি? এ প্রোজেনি অফ সিঙ্গেল হোমোজাইগাস ইন্ডিভিজুয়াল জেনেটিক্যালি ইউনিফর্ম হবে, ঠিক আছে। আর কেউ সেলফিং থেকে প্রডিউস হবে। প্রোজেনি অফ সেলফ সিঙ্গেল সেল কোঅর্ডিনেটেড হোমোজাইগাস, ওকে। প্রোজেনি, ওকে 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 ওকে। তাহলে এটা ছিল পিওর লাইন। তাহলে আমরা এখন একটু যখন পড়বো তখন পিওর লাইন, বাল্ক মেথড এগুলো নিয়ে কথা বলবো, তখন যেন অ্যাটলিস্ট আপনি পিওর লাইন জিনিসটা কি এটা বুঝলেন। ঠিক আছে, এই জন্যই আমরা প্রথমে হচ্ছে আপনাদের সংজ্ঞাগুলো পড়াইছিলাম। ক্রস পলিনেটেড ক্রপস এর ক্ষেত্রে কি হবে দেখেন, এখানে মাস সিলেকশন আছে, প্রজনী সিলেকশন আছে, রিকারেন্ট সিলেকশন, হাইব্রিড, সিনথেটিক হাইব্রিড। এবং ভেজিটেটিভ এর ক্ষেত্রে ক্লোনাল সিলেকশন আছে, মিউটেশন, পলিপ্লয়েডাইজেশন এবং টিস্যু কালচার। আমরা এখন একটু নিচে নামবো ব্রিডিং মেথডস অফ সেল পলিনেটেড ক্রপস এর ক্ষেত্রে। সাইড স্লাইড দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ারিং, স্লাইড দেখা যাচ্ছে না, মানে স্লাইড দেখা যাচ্ছে না। যাচ্ছে যাচ্ছে, একটু ই করে না, যাচ্ছে না, দেখা যাচ্ছে। দেখেন, তাহলে আমি ব্রিডিং মেথড অফ সেল পলিনেটেড ক্রপস এর ক্ষেত্রে বলবো, দেখেন আমি যা যা বলিস না, মাস সিলেকশন সাধারণত 5 থেকে 7 বছর লাগে একটা ভ্যারাইটি রিলিজ দিতে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাস সিলেকশন মেথডটা ভ্যারাইটি রিলিজের ক্ষেত্রে ব্যবহার হয় না। কি বললাম, আর একবার রিপিট করি। মাস সিলেকশন 5 থেকে 7 বছরের মধ্যে একটা ভ্যারাইটি রিলিজ করার ক্ষেত্রে ব্যবহার করা, তবে সাধারণত মাস সিলেকশনটা ব্যবহার করে না। কেন করে না? না করার কারণ হচ্ছে, দেখেন আমি একটু বলবো, সাধারণত এর অবজেক্টিভটা হচ্ছে ইমপ্রুভ দ্য এভারেজ পারফরমেন্স অফ দ্য বেজ পপুলেশন। এখন পপুলেশন আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে বেজ পপুলেশন, আর একটা হচ্ছে অ্যাডভান্স পপুলেশন। বেজ পপুলেশন জিনিসটা কি আমি বলি, ধরেন বাংলাদেশের মানুষের হাইট যদি, ছেলেদের হাইট বলেন, এভারেজ হাইটটা 5 ফুট 4,
ধরেই নেওয়া হয় যে ভ্যারাইটিটা, তাহলে এটা হচ্ছে আপনার বেজ পপুলেশন। ঠিক আছে কিনা, যে 5 ফুট হাইট, চারের যেটা হাইট থাকবে যারা থাকবে তারা বেজের মধ্যে পড়বে। তাহলে এর চাইতে কমও আছে, আবার 5 ফুট 4-এর বেশিও আছে। এখন এই বেজ পপুলেশন থেকে যতটুকু ইমপ্রুভমেন্ট হবে সেই কাজটা সাধারণত মাস সিলেকশন করে। এখন মনে করেন কি হয়, আর একটা বলি, মাস সিলেকশনের ক্ষেত্রে একটা ভ্যারাইটি আপনি অলরেডি রিলিজ দিয়ে রাখছেন, মাঠে আছে। এখন এই ভ্যারাইটিটা মাঠে থাকার অনেক দিন পর কি হবে, সেইখানে ভেরিয়েশন পাবেন, তার যে পরিমাণে ইমপ্রুভমেন্ট হওয়ার দরকার ছিল হবে না, সেখানে মিক্সচার হবে। মিক্সচার হবে কিনা আপনার ওখানে, সেখানে হচ্ছে সে কি হবে, মিউটেশন হবে, অনেক ভেরিয়েশন হবে। আলটিমেটলি তার ইল্ড বা পটেনশিয়াল যে ইল্ড সেটা কমে আসবে। এখন এই যে কমে আসলো, এটার ইমপ্রুভমেন্ট দরকার বা ওই ভ্যারাইটিটার ইমপ্রুভমেন্ট দরকার, তখন সাধারণত মাস সিলেকশনে যাবে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবেন, না হলে আমি, কারণ এই অবজেক্টিভস এর চাইতে আপনি যতটুকু আমি বোঝাবো সেটাই। পিওর লাইন সিলেকশন, আচ্ছা পিওর লাইন হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে কিছু অবজেক্টিভস আছে, কিছু আপনার ড্রয়িং আছে, এছাড়া আর কিছু না। হ্যাঁ, ক্রসটা পিওর লাইনে যেটা থাকে, এ ধরনের দুইটা পিওর লাইনে ক্রস হবে, ওই ক্রসের মধ্যে থেকে পরবর্তী জেনারেশনে যাবে, সেই জেনারেশন থেকে আপনার অবজেক্টিভের উপর ভিত্তি করে সিলেকশন দিবেন, আবার ক্রস হবে, আবার এইটা মানে ক্রসটা পিওর লাইনের মধ্যে হবে, এই জন্য পিওর লাইন সিলেকশন। বাকি যে প্রসিডিউর গুলো সব ঠিক আছে। আমি আবার বলতেছি, মনে করেন ধান 28 বা 29 মার্কেটে আছে। এর চাইতে আরো বলি, বিনা 14 সরিষা, বিনা সরিষা 14, বা বাড়ি সরিষা 14, বিনা না সরি বাড়ি, বাড়ি সরিষা 14 এর ইমপ্রুভমেন্ট করে আরেকটা জাত আসছে, সেটা হচ্ছে বাড়ি সরিষা 20। ঠিক আছে, তো মনে করেন মার্কেটে বা কৃষকের জমিতে বাড়ি সরিষা 14 অনেকদিন কাল্টিভেট হওয়ার ফলে এর মধ্যে অনেক ভেরিয়েশন ক্রিয়েট হয়। এখানে ফিল্ডে থাকলে সেখানে মিউটেশন হয়, যে বীজটা যতটা পিওর ছিল পিওরিটি মেনটেন থাকে না। যতই বলে পরিবর্তন তো হবে, যখন ইনভায়রনমেন্টে আসবে তখন চেঞ্জ হবে না। বিভিন্ন ধরনের ইনভায়রনমেন্টে বিভিন্ন ভাবে তাদের মধ্যে জেনেটিক্যালি পরিবর্তন হয়। এই যে পরিবর্তন হলো, এখন আপনি তো সেটা 14 হয়ে নাই, অন্যরকম হয়ে গেছে, কিন্তু আপনি আবার বাজারে ঠিক 14-র মতন কিছু আনতে চাচ্ছেন। তাহলে ওই ব্রিডারের কাজ হচ্ছে, আপনি লার্জ নাম্বার কি করবেন, ওই যে সিলেকশন করবেন, এই সিলেকশনটাকে আমরা বলি মাস সিলেকশন। কিভাবে করবেন আমি একটু যাই আর একবার বোঝাবো, আর দরকার হলে 2 বা 3 বার বোঝাবো। দেখেন, এ লার্জ নাম্বার অফ প্ল্যান্টস 200 থেকে 2000 হ্যাভিং সিমিলার ফেনোটাইপ আর সিলেক্টেড দ্য ফার্স্ট ইয়ার এন্ড দেয়ার সিডস আর মিক্সড টুগেদার। তার মানে আমি বললাম যে বাড়ি সরিষা 14, এইখান থেকে আমি ইমপ্রুভমেন্ট করবো। ঠিক আছে, এখানে অনেকটা কি হয়েছে আপনার, এখন দেখা যাচ্ছে যে অনেক ভেরিয়েশন দেখতে পাচ্ছেন 14-তে। এখন আমি দেখলাম যে যে গাছগুলো একই রকম আছে, যাদের ইলটা একই রকম, পড সাইজ, মানে বাইরের ফেনোটাইপ যে ট্রেড গুলো আছে, মরফোলজিক্যাল যে ট্রেড গুলো আছে, সেগুলোর বেস করে আমি তাদেরকে সিলেকশন দিলাম, এবং তাদেরকে কি করলাম, ওখান থেকে বীজগুলো কালেক্ট করে মিক্সড করলাম। এই যে মাস সিলেকশনের একটা বড় কথা মানে হচ্ছে আপনার কন্ডিশন হচ্ছে এখানে মিক্সড কথাটা থাকার কারণে। এখন এই যে মিক্সড করলাম, আর আমি সিলেক্ট করছিলাম কিসের উপর ভিত্তি করে, সিমিলার ফেনোটাইপ। ফেনোটাইপ কি, বাইরে যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে কি আছে সেটা কি আমি দেখতে পাচ্ছি? তার জেনোটাইপ হোমোজাইগাস কন্ডিশনে আছে না হেটেরোজাইগাস কন্ডিশনে আছে, এটা কি আমি দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে তাদের পপুলেশনটা কি হবে, হোমোজাইগাস হতে পারে এবং হেটারোজিনাস, এই দুই কন্ডিশনে থাকবে। আমার এই কথাটা ক্লিয়ার হচ্ছে কিনা, আপনি বাইরের ফেনোটাইপ দেখেন, বাইরের ফেনোটাইপ আমি বলছিলাম যে, দেখেন আমরা যদি 3:1 যখন বলি, 3:1 বলি না প্রথম সূত্রে, এই জিনিসটাকে ক্লিয়ার করি, তাহলে আপনাদের এখানে আর সমস্যা হবে না। আমরা 3:1 বলি, এটা ফেনোটাইপের অনুপাত বলি না, বলি কি না প্রথম সূত্রে 3:1, কিন্তু এইটা জেনোটাইপে যদি যান তাহলে আবার 1:2:1 পাচ্ছেন।
এই যে টু আর ওয়ান, ঠিক আছে না? টু আর ওয়ান প্রথমে যেটা, এদের বাইরের ফেনোটাইপ কিন্তু একই রকম, আপনি ভিতর না দেখলে বুঝতে পারবেন না, ঠিক আছে কিনা? তাহলে যদি পপুলেশনের ক্ষেত্রে দেখেন, আপনার হোমোজাইগাস কন্ডিশনও থাকতে পারে সেইটা, হেটেরোজাইগাস কন্ডিশনও থাকতে পারে। তার মানে কি, হেটেরোজেনাস এন্ড হোমোজাইগাস পপুলেশন থাকতে পারে সেখানে। পপুলেশন ইমপ্রুভমেন্ট থ্রু ইনক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিজায়ারেবল জিন, আপনার যেগুলোর যেগুলো জিনগুলো দরকার, সেই জিনগুলোর কি করবেন আপনি, জাস্ট তাদের ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দেবেন। সেগুলো যত বেশি পাবেন আপনি সেগুলো রাখবেন, রেখেই সাধারণত এটা improve করা। এখন এটার অবজেক্টিভ হচ্ছে, ওই যে বললাম, যে এভারেজ পারফরমেন্সটা আপনার ইমপ্রুভমেন্ট করা। এখন কি কাজ করা হয় দেখেন, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেওয়া আছে ইমপ্রুভিং লোকাল ভ্যারাইটি এন্ড পিউরিফিকেশন অফ দ্য এক্সিস্টিং পিওর লাইন। কারণ আপনার যে পিওর লাইনটা আছে, যে বা যে ভ্যারাইটিটা আছে, সেইটা কি করার জন্য, পিউরিফাই করার জন্য, সেখানে যেন কোনো ভেজাল না থাকে, সেইটার জন্য সাধারণত ইউজ করা। এছাড়া ইট ইজ ইউজ ইন বোথ সেলফ অ্যান্ড ক্রস পলিনেটেড ক্রপস। তাহলে আমরা একটা ব্রিডিং মেথডের কথা বললাম, যেটা কি করা হয় আপনার বোথ হচ্ছে যে সেলফ এবং ক্রস পলিনেটেড ক্রপস এর ক্ষেত্রে ইউজ করা যায়। লিমিটেশন কি, এখানে কোনো ধরনের প্রয়োজনীয় টেস্ট করা হয় না, নট ফর সেগ্রিগেটিং জেনারেশন, এবং দ্য মেথড জেনারেলি ইউজ ফর সেগ্রিগেটিং জেনারেশন মে বি গ্রুপ ইনটু পিরিয়ড। ও আচ্ছা, এই এটা পরের, এটা আলাদা। সেটা হচ্ছে যেটা বলতে লিমিটেশনটা হচ্ছে, এইটা আপনার সেগ্রিগেটিং জেনারেশনের জন্য করা হয় না। সেগ্রিগেটিং জেনারেশন কোনটা কোনটা ইউজ হয়, পিডিগ্রি, বাল্ক, সিঙ্গেল সিড ডিসেন্ট এবং ব্যাক ক্রস, এটা আমরা পরে জানবো। তাহলে আমি মাস সিলেকশনের যতটুকু বলছি, এতটুকু নিয়ে কারো সমস্যা আছে কিনা, 54 জনের মতন আছেন, আপনাদের এটা বলতে হবে যে আসলে সমস্যা আছে নাকি নাই। মাস সিলেকশন যে জিনিসটা আমি বুঝাইছি। ভাইয়া, মাস, মাস সিলেকশন করার পর 5 থেকে 6 বছর পর যে হচ্ছে ভ্যারাইটিটা আমরা রিলিজ করব পিওর লাইন থেকে, সেটা কি নতুন নামে রিলিজ হবে, মানে হ্যাঁ নতুন কোন আপনি একটা নতুন নাম নামে দিয়ে? দিতে পারেন, এখন নতুন নামে দিতে পারেন, কারণ আপনার আগের চাইতে, যেমন আমি বলি বাড়ির সরিষা 14 এবং বাড়ির সরিষা 20, এটা হচ্ছে 14 ইমপ্রুভমেন্ট করে আর ওনারা 20 করছে। আপনার কিছু শর্ত আছে এটা ভ্যারাইটি রিলিজ দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের বলছিলাম ভ্যারাইটি কি, সম্ভবত কাল্টিভার কি, লাইন কি, পিওর লাইন কি, এগুলো কথা বলছিলাম। এখন আহ, আপনার যে আমাদের এনএসবি আছে, ন্যাশনাল সিড সার্টিফিকেশন বোর্ড, সেখানে আপনার হচ্ছে প্রসিডিউর অনুযায়ী যদি আপনি অ্যাপ্লাই করেন, সেখানে ডাস্ট টেস্ট করবে। আর কি, আর একটা কি টেস্ট আছে বলেন তো শুনি, ডাস্ট টেস্ট আর কি আছে? DCU, DCU, হ্যাঁ বলেন, হচ্ছিল ডাস্ট টেস্ট। DCU, হ্যাঁ, ভিসিইউ টেস্ট, হ্যাঁ। তো এই দুইটা টেস্ট ওনারা করবেন এবং দেখবে ভ্যালু ফর কাল্টিভেশন ইউজ, হ্যাঁ, ভ্যালু ফর কাল্টিভেশন, এটা দেখে দেখবে যে আপনার এই জাতের কি এক্সট্রা আসছে। যেমন আমি একটু মনে হয় ভুলে গেছি কিনা, হাইব্রিড ধান নিয়ে আসতে হলে তার মিনিমাম ইনব্রিডের চাইতে 10 কি 15% বেশি হতে হয়, ঠিক আছে? এই যে আপনার কোনো না কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক থাকতে হবে। এখন আপনি যখন বেজ পপুলেশন থেকে এভারেজ পারফরমেন্স ইমপ্রুভমেন্ট করবেন, তার মানে আগে দেখা যাচ্ছে ভ্যারাইটিতে আপনার 4 টন দিচ্ছিল, বর্তমানে 4.5 টন দিচ্ছে, তাহলে এই যে ইমপ্রুভমেন্ট হলো, ঠিক আছে কিনা? তাহলে এটা আপনি ভ্যারাইটি হিসেবে দিতে পারবেন। তবে আমি যেটা বললাম যে সাধারণত চায় না, মানুষজন এটা করতে চায় না, স্পেশালি ডিটা করতে চায় না, তবে মাঝে মাঝে বাড়ি করে, কারণ তাদের ল্যাক অফ জাম ক্লজ, জাম ক্লজের অভাব থাকলে সাধারণত ওকে। আর কারো কোনো কথা আছে মাছ সিলেকশন নিয়ে? মাছ সিলেকশনে কারো কোনো কথা আছে কিনা? আমি কিন্তু ধরবো।
যে কেউ কোন রেসপন্স করতেছে না। আচ্ছা, আমরা তাহলে পরেরটা আগে ডিসি টেস্ট কেন করা হয়? ভ্যালু ফর কাল্টিভেশন আমরা পড়বো, ভ্যারাইটি রিলিজ নিয়ে পড়বো, এটা নিয়েও টেনশন করবেন না। ডাস্ট টেস্ট কেন করা হয়, ডিসি টেস্ট কেন করা হয়, এগুলো নিয়ে পড়বো। হ্যাঁ, তারপর হচ্ছে যে এনএসবি বোর্ড কিভাবে গঠিত হয়, কিভাবে একটা ভ্যারাইটি রিলিজ দেয়, কিভাবে সেটা মাঠ মাঠ পর্যায়ে যায়, তারপর এইচসিএ কিভাবে কাজ করে, এআইএস কিভাবে কাজ করে। ঠিক আছে কিনা, এগুলো একটু একটু হলেও আমরা জানবো। তাহলে দেখেন, আমরা পরে পিওর লাইন সিলেকশনের কথা বলছিলাম, যেখানে ইন্ডিভিজুয়াল হচ্ছে যে নন নোটিফাইড ক্রপের রিলিজের জন্য ডাস্ট টেস্ট বা নোটিফাইড ভ্যালু ফর কাল্টিভেশন ডিসি টেস্ট আর ডাস্ট টেস্ট, একটা না দুইটাই করা লাগে, আর একটা ডাস্ট টেস্ট শুধু নোটিফাইড এর জন্য। বাট বিসি টেস্ট আই থিঙ্ক আমার যতটুকু মনে আছে, বিসি টেস্ট হচ্ছে যে বোথ ডাস্ট এবং এই সরি নোটিফাইড এবং হচ্ছে যে নন নোটিফাইড দুইটার ক্ষেত্রে করা লাগে। আর ডাস্ট ইজ স্পেসিফিক ফর নোটিফাইড ক্রপ। ঠিক আছে, আমার যতটুকু আমি যদি ভুল না করি। তাহলে আমরা দেখেন পিওর লাইন সিলেকশনের কথা বলতেছিলাম। পিওর লাইন সিলেকশনে কি থাকে, ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট সিলেকশন হয় এখানে। এখানে 7 থেকে 8 বছর লাগে নিডেড টু রিলিজ এ ভ্যারাইটি। একটা ভ্যারাইটি রিলিজ করতে 7 থেকে 8 বছর লাগে, অথবা এটা মানে কেটে দিয়ে আপনারা বলতে পারেন 7 থেকে 8 সিজন লাগে। মানে একটা সময় আসছে যে আপনার যখন সারা বছরে একটা সিজন পাওয়া যেত, বাট আপনি যদি এখন গ্রিন হাউস করতে পারেন, তাহলে সেইখানে কি করতে পারবেন আপনি, যে সিজনটা কমায় নিয়ে আসতে পারবেন, 1 বছরে ইয়ারটা কমায় নিয়ে আসতে পারবেন, 1 বছরে 3টা সিজন পাইতে পারেন। তাহলে আপনি 3টা সিজন পাইলে আপনার 2 থেকে 3 বছর সময়ের মধ্যে একটা ভ্যারাইটি চলে আসবে কিন্তু। ঠিক আছে কিনা, এই সুযোগটা ইয়ার্সে আছে। তার মানে একসময় ইয়ার্স ছিল, বর্তমানে ইয়ার্স না বলে আপনি হচ্ছে সিজন বলতে পারেন। ঠিক আছে। তাহলে দেখেন, পিওর লাইন সিলেকশনে কি হয়, সিলেকশন ইজ ডান ইন দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছরেই সিলেকশনটা করা হয়। পিওর লাইনটা কি আমরা বলছিলাম, এটা হচ্ছে প্রয়োজনীয় সিঙ্গে হোমোজাইগাস এবং সেল পলিনেটেড প্ল্যান্টের ক্ষেত্রে লার্জ নাম্বার অফ প্ল্যান্টস সিলেক্টেড করা হয়। সিডস আর হারভেস্টেড সেপারেটলি ফ্রম ইচ প্ল্যান্ট। এইখানে দেখেন কিছু কমন কমন পার্থক্য আছে, যেগুলো আমি চেষ্টা করছি বোল্ড করে দেওয়ার। এর আগে আমরা কি করছিলাম, কালেক্ট করছিলাম কিন্তু সেগুলো বাল্ক করে দিচ্ছিলাম, ঠিক আছে কিনা, মিক্সড করে দিচ্ছিলাম। বাট এখানে কিন্তু সেপারেটলি সবকিছু করা হচ্ছে, সিডস আর হারভেস্টেড সেপারেটলি ফ্রম ইচ প্ল্যান্ট। এরপরে ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট প্রোজেনি আর টেস্টেড এন্ড দ্য বেস্ট প্রোজেনি ইজ রিলিজ এ ভ্যারাইটি হুইচ ইজ হাইলি ইউনিফর্ম থাকে। ভেরিয়েশন প্রেজেন্ট উইদিন পিওর লাইন ইজ এনভায়রনমেন্টাল এন্ড নন হেরিটেবল। আমার কথাটা এখন আমি পিওর লাইন নিয়ে বলবো। আমরা পিওর লাইনে বলছিলাম যে আগে হোয়াট ইজ পিওর লাইন। পিওর লাইনটা হচ্ছে একটা সিঙ্গেল হোমোজাইগাস সেল পলিনেটেড প্ল্যান্ট থেকে উৎপন্ন করা হয়। এখন পিওর লাইন সিলেকশনটা যখন আপনি করবেন কি করবেন, তখন অনেকগুলো পিওর লাইন লাগাইছেন, ঠিক আছে কিনা, সেখান থেকে আপনি সিড গুলো হারভেস্ট করবে এবং আলাদা আলাদা প্যাকেট করে রাখবেন, একটা প্যাকেট আর একটা রাখবেন না। ঠিক আছে কিনা, এখন এই যে কালেক্ট করলেন, এরপরে আপনি যে প্রয়োজনীয়টা গ্রো করাবেন, সেই প্রয়োজনীয়গুলো আবার টেস্ট করবেন, এবং যেটা সবচেয়ে ভালো প্রয়োজনীয় হবে সেটা ভ্যারাইটি হিসেবে রিলিজ দিবেন। আর যেহেতু আমরা বলছি এটা হোমোজেগাস, হোমোজেগাস হলে সেখানে কি থাকবে, ওরা মোটামুটি ইউনিফর্ম থাকবে। আমরা বাঙালি কিন্তু হোমোজেগাস না, হোমোজেগাসের ধারের কাছেও নেই, আমরা হোমোজেগাসের ধারের কাছে না, এই জন্য আমাদের সমস্যা। এখন কি তাহলে দেখেন, ভেরিয়েশন প্রেজেন্ট উইদিন এ পিওর লাইন ইজ এনভায়রনমেন্টাল এন্ড নন হেরিটেবল। আমি বলছিলাম যে ভেরিয়েশন বলেন, জেনেটিক ডাইভার্সিটি বলেন, এটা দুই কারণে হয়, একটা জেনেটিক্যাল, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল। যেটা জেনেটিক্যাল কারণে হবে সেটা কি হবে, আপনার এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে মুভ করবে, তার মানে সেটা হেরিটেবল হবে। আর যেটা এনভায়রনমেন্টাল হবে সেটা হবে কি, নন হেরিটেবল। হোমোজাইগাস কন্ডিশনে থাকলে সেখানে যদি ভেরিয়েশনটা পাওয়া যায়, সাধারণত কিন্তু আপনার এনভায়রনমেন্টাল হবে এবং নন হেরিটেবল হবে। কি করা হয়, ইমপ্রুভমেন্ট অফ লোকাল এবং ওল্ড ভ্যারাইটিস এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়।
লিমিটেশন হচ্ছে ন্যারো অ্যাডাপ্টেশন থেকে জেনেটিক ইরোশন হয়, নট ফর সেগ্রিগেটিং জেনারেশন। এখানে কয়েকটা কথা। ন্যারো অ্যাডাপ্টেশন, যখন কোনো কিছু একটা হোমোজিগাস কন্ডিশনে চলে আসে, তখন তাদের একটা পিক লেভেল আছে, সেই লেভেলের পরে তারা যেতে পারে না। আপনি বলি, বাঙালি এত বেশি হেটেরোজাইগাস কন্ডিশন আছে যে আপনার এত অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এত এইটা খাচ্ছে ওটা খাচ্ছে, করোনা আসলে তাও কিন্তু এতটা ইফেক্ট ফেলতে পারে না, যেটা অন্যান্য হোমোজাইগাস দেশগুলোর ক্ষেত্রে পারছে। বাংলাদেশে হেটেরোজাইগাস হওয়ার পিছনে কারণ আছে বহুত। আপনি যখন বাংলাদেশ বিষয়গুলো পড়বেন, তখন ইতিহাস দেখবেন, কখনো মুসলমানরা শাসন করছে, কখনো ইরানিরা, কখনো হচ্ছে আফগানিস্তানেরা। এই যে ভেরিয়েশন গুলো আসছে, জিন ফ্লোটা হইছে, ঠিক আছে না, এদিক থেকে আবার আপনার মায়ানমার থেকে আসছে, আমাদের জিন ফ্লো এর মধ্যে অনেক অনেক ভেরিয়েশন হয়েছে। তবে দুঃখজনক হলো এই ভেরিয়েশনটা পজিটিভ না হয় নেগেটিভ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তাহলে এখানে কি দরকার? সেলফিং দরকার। সেলফিং দরকার, তাহলে আমাদের ঠিক হবে না, পরে তখন আমরা হচ্ছে যে খারাপ গুলো বাদ দিয়ে দিতে পারবো। তাহলে দেখেন, ন্যারো অ্যাডাপ্টেশন হবে, জেনেটিক ইরোশন হয়ে যাবে। আপনার যখন ক্রাইটেরিয়া ফিক্স করে দিবেন, জেনেটিক ইরোশন নিয়ে একটা কথা বলি। মনে করেন বাকৃবি বা অন্যান্য কৃষি ইউনিভার্সিটি গুলো বা বুয়েটের কথা বলেন, তারা জিপিএ সিজিপিএ কি করে আপনার একটা ফিক্সড করে দেয় যে আপনাকে 5+ অল সাবজেক্টে থাকতে হবে, অথবা একটা সাবজেক্ট কমে থাকতে হবে। এই যে এটা ফিক্সড করে দেওয়ার কারণে অনেক মেধাবী স্টুডেন্ট এনিহাও তারা এইচএসসি তে ভালো করে না, পরীক্ষা দিতেই পারলো না, কারণ তারা ইরোশন হয়ে গেল, ঠিক আছে কিনা। এবং এটা সেগ্রিগেটিং জেনারেশনের জন্য পসিবল না। সেগ্রিগেশনটা শুরু হয় ক্রস পলিনেটেড ক্রস এর ক্ষেত্রে, বা ক্রসিং করার পরে যখন আপনি F2 জেনারেশনে যাবেন, তখন থেকে সেগ্রিগেশনটা শুরু হবে। তাহলে আমি এখানে বেশ কয়েকটা কিছু বলছি যে সেগ্রিগেটিং জেনারেশনটা কখন শুরু হয়, কেন হয়, এই জিনিসটা বলছি, ঠিক আছে। এই সেগ্রিগেশনের কারণে কৃষকরা হাইব্রিড বীজ রাখতে পারে না। নাকি যদি কেউ জিজ্ঞাসা করে যে কৃষকরা কেন হাইব্রিডের বীজ রাখতে পারে না, তখন আপনি বলবেন যে সেগ্রিগেশনের কারণে, ঠিক আছে। দেখেন, এরপরে আসছে পিডিগ্রি মেথড। এটার একটা নাম হচ্ছে প্লেইং উইথ প্যারেন্টস, সবচেয়ে পপুলার মেথড, এবং এটাই সাধারণত আমাদের দেশে ইউজ করা হয়। পিডিগ্রি মেথডের বলি, এটা বাংলা হচ্ছে, আমি যখন টিআরসি এর ক্লাস নিচ্ছিলাম তখন জানা গেছে এটা হচ্ছে বংশ পরম্পরা মেথড, প্লেইং উইথ প্যারেন্টস। এমন ওই যে আপনি বাবা থেকে অনেকটা, পিডিগ্রি মেথডটা আপনার হচ্ছে ওই কি কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, যে বাবা থেকে তার সন্তান, সন্তান থেকে সন্তান, এই যে কার কাছ থেকে জিনটা পেয়ে পাচ্ছি, তার পিতা মাতাকে আপনি ধরতে পারবেন যে হ্যাঁ, এটাই হচ্ছে মূলত পিডিগ্রি। তাহলে দেখেন, পিডিগ্রির মধ্যে কি থাকে? পিডিগ্রি বা রেকর্ড কি থাকে? অফ অল প্যারেন্ট অফ স্প্রিংস রিলেশনশিপ ইজ কেপ্ট। এখানে আপনারা যখন বিয়ে বাড়িতে চাকরি হলে যাবেন, তখন দেখবেন ওখানে কিছু সংকেত আছে, সেই সংকেত দেখলেই, মনে করেন K2 K3 বা A1 A2 এরকম সংকেত থাকে, সেগুলো দেখলে ওনারা বলে দিবে যে এটা কত জেনারেশনে এবং এটার বাবা মামা কে। তাহলে এই যে আপনি প্রত্যেক জেনারেশনে এই রেকর্ডটা রাখতেছেন, এটার ভেরিয়েশনটা বা ইম্পর্টেন্সটা কি আমরা পরে করব। তার আগে দেখেন, সিলেকশন অফ ইন্ডিভিজুয়াল প্ল্যান্টস স্টার্টস ফ্রম F2 জেনারেশন। এখন এই F2 জেনারেশনে কেন স্টার্ট করা হলো এখানে সিলেকশন, কেউ বলতে পারবেন কিনা? আমরা তো জানি যে একটা ভ্যারাইটি লিস্ট দিতে গেলে 6 7 বা 8 9 জেনারেশনে চলে যাওয়া লাগে, ওখানে যে সিলেক্ট দিতে হয়। কিন্তু এই যে F2 জেনারেশন বা সেগ্রিগেটিং জেনারেশন, এইখানে এসে সিলেকশনটা দেওয়া হচ্ছে কেন? কারণ হচ্ছে F2 জেনারেশন হচ্ছে এক্সিকিউটিং জেনারেশন। হ্যাঁ, এখানে সবচাইতে ওই যে সেগ্রিগেশন বা ভেরিয়েশনটা যেটার কথা বলছিলাম, সবচাইতে ম্যাক্সিমাম আপনি এখানে পাবেন, ঠিক আছে। এই জন্য যেহেতু আপনার বাবা মা সম্পর্কে তার ধারণা আছে,
এই জন্য সাধারণত F2 জেনারেশন করা হবে। পরবর্তীতে F6 জেনারেশনে যে আপনি 96.88% হোমোজাইগোসিটি অর্জন করবেন। এটা মোটামুটি দেখেন একটা ভ্যারাইটি ডেভেলপ করতে প্রায় 10-12 বছর সময় লাগে। অ্যাপ্লিকেশনটা কি? সিলেকশন ফ্রম segregating generation of process itself quantitative crops, combination of breeding to correct specific weakness of an established variety ক্ষেত্রে ট্রান্সগ্রেসিভ ব্রিডিং, এইটা একটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ট্রান্সগ্রেসিভ ব্রিডিং বা ট্রান্সগ্রেসিভ সিলেকশন বলা হয়। দেখেন, আমি একটু আগে বলতেছিলাম যে আপনার বাবা মার মতন তার সন্তানরা হয়, এটা স্বাভাবিক। কিন্তু কোনো কারণে তার বাবা বা মায়ের চাইতে ভালো কিছু হইল, ঠিক আছে না? এইটা কি? ফরমেশন অফ এক্সট্রিম ফেনোটাইপস কে আমরা বলি ট্রান্সগ্রেসিভ ফেনোটাইপ। এটা কি হতে পারে? হয় বেটার হবে অথবা ওয়ার্স দ্যান আইদার প্যারেন্ট, যে কোনো প্যারেন্টের চাইতে খুব ভালো হয়ে যেতে পারে অথবা খারাপ হয়ে যেতে পারে। এবং এটা অবজার্ভ ইন সেগ্রিগেটেড হাইব্রিড পপুলেশন কম্পেয়ার টু প্যারেন্টাল লাইনে এই ভেরিয়েশনটা বা এই ট্রেডটা ছিল না। মানে আরো সহজ করে যদি বলতে চাই, যে বাবা মা, একটু আগে আপনারা ক্রস গুলো দেখছেন, তখন দেখছিলেন যে লাল এবং সাদার মধ্যে ক্রস করলে লাল 3:1 এইভাবে হচ্ছে। কিন্তু আপনি এমন একটা কিছু পাচ্ছেন যেটা বাবা মার কারোর কাছে ছিল না। আর যেহেতু এটা ইল্ড, ইল্ড হচ্ছে কোয়ালিটেটিভ ট্রেড, সরি কোয়ান্টিটেটিভ ট্রেড, কোয়ালিটেটিভ না। কোয়ান্টিটেটিভ ট্রেড গুলো সাধারণত কন্টিনিউয়াস, কিন্তু এমন একটা পাচ্ছেন যে আপনার বাবা দুই প্যারেন্টাল লাইনে, যেটা মেলের ছিল দেখা যাচ্ছে 4 টন, ফিমেলেরও ছিল 5 টন, কিন্তু আপনি হঠাৎ করে একটুতে একটা লাইন পাচ্ছেন যাদের ইল 9 টন বা 10 টন দিচ্ছে। এটা কিভাবে হলো? এটাই হচ্ছে আপনার হচ্ছে ট্রান্সগ্রেসিভ ফেনোটাইপ। এটার মাধ্যমে এখন ইমপ্রুভমেন্টের একটা ওয়ে চলতেছে, ট্রান্সগ্রেসিভ ব্রিডিং। আপনি যদি আপনার ব্রিডার লাইফে কোনো সময় একটাও পেয়ে থাকেন এই ট্রান্সগ্রেসিভ ব্রিডিং বা ট্রান্সগ্রেসিভ লাইন, তাহলে আপনি সাকসেস। এই একটা ভ্যারাইটি আপনার নাম করবে। তাহলে এটা কোন জেনারেশনে হয়? F2 জেনারেশনে কোন মেথডের মাধ্যমে আমরা এটা দেখতে পাই? পিডিগ্রি মেথডের মেথড। ট্রান্সগ্রেসিভটা কি? হয় তার বাবা মা দুই বাবা মার চাইতে হয় ভালো হবে অথবা খারাপ হবে, ঠিক আছে কিনা? এখন আনলাইক হেটেরোসিস, এক্সট্রিম ফেনোটাইপস আর হেরিটেবল স্টেবল, প্ল্যান্ট ব্রিডার্স রিলাই অন দিস টু অবটেন সুপিরিয়র। আচ্ছা, এটা এমনি করার জন্য, এটাই হচ্ছে আনলাইক হেটেরোসিস এর কথা বলছিলাম। ইমপ্রুভিং পলিজেনিক ট্রেটস লাইক ইল্ড, ডিজিজ রেজিস্ট্যান্ট, হাইট, ম্যাচুরিটি এবং টাইম। তাহলে পলিজেনিক ট্রেটস ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা যেমন ইল্ড, ডিজিজ রেজিস্ট্যান্ট, হাইট, ম্যাচুরিটি, এগুলোর ক্ষেত্রে কোনটা ইউজ করব যদি দেখেন, তাহলে অবশ্যই আমরা বলবো যে হচ্ছে এই যে এগুলো প্রিডিগ্রি মেথড, এটা ইউজ করবেন। লিমিটেশন হচ্ছে নো ন্যাচারাল সিলেকশন, এখানে ন্যাচারে ছেড়ে দেওয়া হয় না। এটা ডিপেন্ড করবে আপনি যখন একজন ব্রিডার হবেন আপনার স্কিলের উপরে, ঠিক আছে কিনা? এখন আপনি যত স্কিলফুল হবেন আপনার সিলেকশন তত ভালো হবে, আপনার ইমপ্রুভমেন্ট তত ভালো হবে। তবে যদি এগুলো আবার কি হয়, হেরিটেবল না, আপনি কোনো কারণে এই F2 জেনারেশনে ভেরিয়েশনটা পেলেন, F3 তে যে আর পাচ্ছেন না, তাহলে কিন্তু আবার হবে না, ঠিক আছে? তাহলে লিমিটেশনটা কি দেখেন, প্রথম হচ্ছে নো ন্যাচারাল সিলেকশনের এখানে অপরচুনিটি থাকে না। সাকসেস ডিপেন্ডস অন হচ্ছে ব্রিডার, ব্রিডারের স্কিলের উপরে, তার এক্সপিরিয়েন্সের উপরে এবং তার নলেজের উপরে ডিপেন্ড করবে। এবং এটা কি, যেহেতু এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাবে, এবং এটা হচ্ছে যদি লো হেরিটেবল হয় তাহলে এটাও ইফেক্টিভ হবে। তাহলে এই কয়েকটা ছিল হচ্ছে মূলত হচ্ছে যে আপনার এখানকার আর হচ্ছে কি বলবো লিমিটেশন। আমি এই মেথড গুলো ছবি দিলে মনে হয় ভালো হতো, ছবি দিয়ে শিখাবো কি? তাহলে আমি সামনে দিন ছবি দেবো, এগুলো কি ছবি দিলে সুবিধা হবে একটু বলবেন? আমি বাল্ক মেথডে আজকে আর যাবো না। এগুলো যে ড্রয়িং যে ছবিগুলো ছিল ক্রসিং করে করে দেখানো হতো, ওই ছবিগুলো দিব কিনা? তাহলে আমি সামনে দিন ছবি দিব। আচ্ছা, তাহলে আজকের মধ্যে এখানে আমি শেষ করবো। ছবি দিয়ে বোঝালে একটু ভালো হতো, আমি ওটা ভাবতেছিলাম। আমরা তাহলে সামনের দিন মাস সিলেকশন বা যে সিলেকশন মেথড গুলো আছে সেগুলোতে ছবি দিব, তাহলে আপনারা ছবি দিলে একটু বুঝতে সুবিধা হবে।
বাকিগুলো আমরা সামনের দিন করবো ইনশাআল্লাহ। আজকে টাকা নিয়ে গেছে। তাহলে আমরা আজকে জাস্ট যে দুই তিনটা করলাম এই এতটুকু জানলেই হবে। আর হচ্ছে সামনে বুধবারের দিন আপনারা অবশ্যই পরীক্ষাটা দিবেন ইনশাআল্লাহ। এর জন্য কি বলবো, আসলে আর বলার কিছু নাই। শুধু একটা কথা বলবো, যতটুকু সময় পান পড়াশোনা করেন, এটার বিকল্প আসলে আর কিছু নাই। যা কিছুই করেন পড়াশোনা অবশ্যই চালিয়ে যান। ব্যাকলগ গুলো আপ দেন, পিডিএফ, শর্ট কোশ্চেন, জাস্ট কি সেটা দেখতে। হ্যাঁ হ্যাঁ, জাস্ট হচ্ছে যে যেগুলো বলতেছিলাম আপনার, এত কিছু লাগে না। দেখা যাচ্ছে যে ওই ইমপ্রুভিং, যদি আপনাকে বলে যে পলিজেনিক রেটের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করার জন্য কোনটা ইউজ করা যায়, ঠিক আছে কিনা, অথবা একটা ভ্যারাইটি পিডিগ্রি মেথডের মাধ্যমে একটা ভ্যারাইটি ডেভেলপ করতে সাধারণত কত কিছু সময় লাগে। তারপর হচ্ছে যে আপনার হচ্ছে পিডিগ্রি মেথডে এর অপর নাম কি, অথবা যদি বলে যে পিডিগ্রি মেথডে ইনটু জেনারেশন বা কোন জেনারেশনে সিলেকশন দেওয়া হয়, ট্রান্সগ্রেসিভ হচ্ছে ব্রিডিং কি, বা ট্রান্সগ্রেসিভ সিলেকশন কি, কি লিখবো, হোয়াট ইজ পিডিগ্রি মেথড। আচ্ছা পিডিগ্রি মেথড, আর সাধারণত এই ধরনের কোশ্চেনটা আসে না, যে হচ্ছে পিডিগ্রি মেথডটা হচ্ছে কি, ডিরেক্ট হচ্ছে আপনার কোশ্চেনটা যেটা জিজ্ঞাসা করছে যে আসলে পিডিগ্রি কি বা পিডিগ্রি মেথড কাকে বলে, ঠিক আছে কিনা। তবে তা হচ্ছে যে একটু দেখে নেবেন যে পিডিগ্রি মেথডটা আসলে কি, একেবারে কি কি সংজ্ঞা, সংজ্ঞার কথা জিজ্ঞাসা করছেন তো নাকি? গুগল থেকে একটা ডেফিনেশন নিতে পারেন। কয়টা চ্যাপ্টারের উপর এক্সাম হবে ভাই? তিনটা, তিনটা। ভাইয়া মানে অ্যান্সার আসলে কি লিখবো, ওই যে আপনার পিডিগ্রি মেথড হচ্ছে একটা সিলেকশন প্রোটোকল। এখানে কি করা হয়, ইনব্রিডিং পপুলেশন গুলো সিলেকশন করা হয় ফর কি হোমোজাইগাস লাইন ডেভেলপমেন্ট করার জন্য। আর যেখানে তার নন পপুলেশনটা থাকে, জানা থাকে, বা তার প্যারেন্টস সম্পর্কে আমাদের ধারণা থাকে। হ্যাঁ, যেখানে আপনি ওই যে বললাম না, আপনি পেডিগ্রির সংজ্ঞাটার সাথে সাথে পরে দুইটা কথা লিখবেন, যে এ রেকর্ড অফ অল প্যারেন্ট অফ স্প্রিং রিলেশনশিপ ইজ গিফট। এতটুকু লিখলে, অথবা আপনি যে লিখতে পারেন, যে পেডিগ্রি মেথড ইজ এ মেথড হোয়ার ইজ কি রেকর্ড অফ অল প্যারেন্ট অফ স্প্রিং রিলেশনশিপ ইজ গিফট। এতটুকু লিখলেও আপনার পেডিগ্রি মেথডটা হবে। ঠিক আছে, প্রথম যে লাইনটা লেখা আছে সেটাকে যদি আপনি ডেফিনেশন করে দেন তাহলে হবে। যে এটা এমন একটা হচ্ছে মেথড যেখানে রেকর্ড রাখা হয়, কার রেকর্ড, প্যারেন্ট এবং অফস্প্রিং এর যে রিলেশনশিপ আছে সেটা রাখা হয়। ঠিক আছে, যে ব্রিডিং মেথডে প্যারেন্টস এবং অফস্প্রিং এর রিলেশনশিপের রেকর্ড রাখা হয় বংশ পরম্পরায়, তাকে আমরা সাধারণত পিডিগ্রি মেথড বলি। তো এই ছিল আজকে। আর আর কারো কোনো কিছু জানার থাকলে বলেন, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। ঠিক আছে তাহলে, ভালো থাকেন।